হ্যালো ফ্রেন্ড, শোভা একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমরা আজ শুরু করতে চলেছি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের 5 নম্বর প্র্যাকটিস সেট করবে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের গভর্নমেন্ট জব নিউজ পাবে, জব প্রিপারেশন পাবে, রিভিশনাল নিউজ পাবে এবং স্মার্ট স্টাডি স্কিল এখান থেকে তোমরা শিখতে পারবে। এছাড়াও দেখে নাও, যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেল এই নম্বরে তোমরা অ্যাড হয়ে যাও। কারণ এখানে তোমরা কি কি পাবে: ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, সাপ্তাহিক ফুল মক টেস্ট এখান থেকে পাবে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। আজকে তোমাদের 5 নম্বর প্র্যাকটিস সেট আমরা আলোচনা করছি। এখানে 5 নম্বর অলরেডি আমরা 4টা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। তো দেখো, এখানে বলা হয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে A:B সমান 2:3, B:C 4:4, C:D, সরি এখানে 4:4 না, 4:5 হবে, আর C:D 3:7। তাহলে A B C D এটা কত হবে, আর এর অনুপাতটা কত হবে? তো আমরা সাধারণত দুটো থাকলে দ গুণের মাধ্যমে আমরা করতে পারতাম, কিন্তু এখানে আমরা কি করব, A:B দেওয়া আছে কত, 2:3, আবার B:C সমান দেওয়া আছে 4:5, C:D দেওয়া আছে 3:7। তো এরকম অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে দেখো, এ এর মান এখানে দুটো জায়গাতে কত আছে, 8 আছে, আর হচ্ছে কি 8 আর এখানে 12। তো আমরা কি করব, প্রথমে যদি এর কথা চিন্তা করি তাহলে এর সাথে আমরা কত গুণ করলে 8 পাচ্ছি, তাহলে আমরা 4, তাহলে 3-এর সাথে আমাদের 4 মাল্টিপ্লাই করলে হবে কত, 12। অর্থাৎ এক কথায় যাচ্ছে 8:12। এটা তো ম্যাচিং হলো। পরের লাইনে কি আছে, B:C, তার মানে B:C এখানে আমাদের কি করতে হবে, বিটাকে যদি 12 বানাতে হয় এখানে, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। তার মানে 3 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাবো, দেখো, 3 4 12 পাচ্ছি, আর 3 পাচ্ছে 15 পাচ্ছি। দেখো, 3 পাচ্ছে 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা দেখতে পাচ্ছি কিছুটা ম্যাচিং করছে। তো পরের অংশে আমরা চলে যাব C:D, অর্থাৎ C:D এটাকে কত দিয়ে করব, সি সি ম্যাচিং করাতে গেলে এখানে 15 অর্থাৎ 5 দিয়ে করতে হচ্ছে আমাকে। তাহলে কত দিয়ে গুণ করবো আমরা, 5 দিয়ে। তো 5 দিয়ে যদি আমরা করতে যাই তাহলে 3 পাচ্ছে কত হবে, 15 হবে, ইস টু 5 7 35। তো এর ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে আমরা অনুপাতটা পাচ্ছি 8:12:15:35। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। বোঝা গেল? দেখ, আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্নটা বলেছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? এরকম যদি প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কি করবে, যে নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে মনে রাখবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে তাদের সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি কি হবে, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে? অর্থাৎ এই যে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর যদি আমরা যোগ করি তাহলে আমরা কি করব, 3 দ্বারা বিভাজ্যতা পেয়ে যাব। তাহলে 2 প্লাস 4 প্লাস 3 প্লাস, এভাবে করে করে আমাদের যোগ করতে হবে। 2 3 তে কত হবে, 6, 6 3 9, 9 5 কত হবে, 14, 14 আর 5 হচ্ছে, এই সরি 7। দেখো এখানে কত হচ্ছে, দাঁড়াও 1 মিনিট। 2 4 3 প্লাস 5 প্লাস 7
প্লাস 8 প্লাস 0 তো দরকার নেই, তবুও 0 লিখে রাখলাম, প্লাস 6। দেখ 2 4 6, 6 3 9, 9 আর 5 হচ্ছে 14, 14 আর 7 হচ্ছে 23, 23 আর 8, 23 আর 8 31, 31, 31 আর 6 37, 31 6 37। হুম, 37। তাহলে এটা অবশ্যই দেখতে পাচ্ছি আমরা 3 দ্বারা বিভাজ্য নয়, বোঝা গেল। তাহলে প্রথমটা কেটে গেল। দ্বিতীয়টাকেও আমরা এভাবে করব। তো দ্বিতীয়টাকে তোমরা যদি করো তাহলে কত পাবে? দেখো 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 6 প্লাস 9 প্লাস 8 প্লাস 1 প্লাস 2। যদি আমরা এটাকে যদি যোগ করি তাহলে আমরা পাবো, দেখো কত হয়ে যাচ্ছে, 41। কত পাচ্ছি? 41। এবার যদি তৃতীয়টাকে করি তো একই রকম ভাবে তৃতীয়টা যদি করি, 3 3 6, 6 3 9, 9 6 15, 15 4 19, 19 3 22, 22 3 22 3 25। দেখো এখানে 25 পাচ্ছি, এটাতে পেলাম 41, এটা পেলাম 37। তাহলে অবশ্যই তিনটা যেহেতু আমরা পেয়ে গেছি যে তিনটার একটাও হচ্ছে যাচ্ছে না, তাহলে চতুর্থ সংখ্যাটা অবশ্যই হবে, অর্থাৎ অপশন ডি হবে রাইট অ্যান্সার। কারণ যদি তোমরা যদি মনে করো যে না যোগ করবে, তাহলে যোগ করে ট্রাই করে দেখবে। 8 3 11, 11 আর 4 কত হয় 15, 15 সাথে 22, 22 আর 9 31, 31 আর 5, 31 আর 5 করলে 36, 36 আর 6 42। 42 কে অবশ্যই 3 দিয়ে ভাগ যায়, আমরা জানি 3 14 42। তাহলে সঠিক অ্যান্সার কত দাঁড়ালো? অপশন টি হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো পরের প্রশ্ন। যেখানে তোমার পরের প্রশ্নে কি বলেছে দেখো, অমিত একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। অমিত কি করতে পারে? একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। অমিত দিনের শেষে শেষ করতে পারে। বাবান একই কাজ 25 দিনে শেষ করতে পারে। তাহলে অমিতকে আমরা এ দিয়ে যদি প্রকাশ করি, এ কত দিনে করবে? 15 দিনে। আর বাবান একে বি দিয়ে প্রকাশ করলে এ কত দিনে করবে? 25 দিনে। তার তারা একসাথে 5 দিন কাজ করে, কদিন কাজ করলো? 5 দিন কাজ করলো। বাকি কাজ অমিত অমিত এবং চেতন 4 দিনে শেষ করে। ওই কাজটি শেষ করতে চেতনের কত সময় লাগবে? তাহলে কাজটিকে শেষ করতে চেতনের কত সময় লাগবে? তাহলে ভালো করে দেখো। প্রথমত আমাদের এইখানে বলেছে অমিত একটি কাজ চার দিনে শেষ করেছে। হ্যাঁ, তাহলে এক কাজ করো, প্রথমে এদের লসাগু করা যাক। প্রথমে আমাদের এ আর বি যে কাজটা করেছে সেটার আমরা লসাগু করে দিই, দেখি কত হচ্ছে। তাহলে কত হচ্ছে? 75, তাই তো? তাহলে 75, তাহলে একই রকম ভাবে তাহলে আমরা কি করতে পারছি এখানে, এর জন্য সময় লাগছে কত? এর জন্য সময় লাগছে হচ্ছে 5, আর বি এর জন্য সময় লাগছে কত? 3। তাহলে এর 5 ইউনিট কাজ করতে হবে, এর 3 ইউনিট কাজ করতে হবে। এখন যদি আমরা বলি তাহলে এদের যে অনুপাতটা, সেই অনুপাত যদি বের করার চেষ্টা করি তাহলে কত হচ্ছে এখানে? তাহলে অনুপাত
5:3, অর্থাৎ 5 প্লাস 3 সমান সমান কত হয়ে যাচ্ছে 8। তাহলে 8-এর সাথে যদি আমরা 5 গুণ করে দিই, এখন 8-এর সাথে 5 গুণ করলে কত পাচ্ছি 40। এখন এখানে প্রশ্ন করেছিল যে বাকি কাজটি কে করেছে। বাকি কাজটি অমিত এবং চেতন 4 দিনে শেষ করেছে। তাহলে টোটাল দেখো, টোটাল 40 দিন যদি কাজ হয়ে থাকে, তাহলে 75 থেকে যদি 40 মাইনাস করে দিই তাহলে কত হবে 35। ভালো করে বুঝবে কেন, তাহলে এই 35 এই অংশটাই কাজ আছে 35, সেই কাজটা কতদিনে শেষ করবে, তাহলে কাজটা শেষ করবে হচ্ছে 4 দিনে। কে, এই যে এখানে দেখা যাচ্ছে 4 দিনে শেষ করবে। তাহলে 4 দিনে যদি শেষ করে, তাহলে 4 দিয়ে 35-কে ভাগ করলে কত হবে, 4 দিয়ে যদি আমরা 35-কে ভাগ করি তাহলে আমাদের কত হবে 8, আর 4টা 32, তার জন্য 8.75, কত হবে 8.75। বোঝা গেল? এখন কথা হচ্ছে যে 8.75 এখানে কি অ্যান্সার দেওয়া আছে কোন জায়গায়, খেয়াল করো। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গাতে এটা নেই, তার জন্য আমাদের কি করতে হবে এখন, তাহলে এখন আগে খেয়াল করো কত হয়েছে। আগে এইখানে এই যে 5 গুণটা পেয়েছিলাম 5, সেই 5টা এখানে যোগ করো, তাহলে কত হবে, তাহলে আমাদের এর অংশটা পেয়ে গেলাম, এটা এ, আর এটাকে কি পেলাম সি, তাই না? তাহলে এখন আমরা কি করবো তাহলে, ও সরি, মিস্টেক মিস্টেক মিস্টেক, এক মিনিট। এখানে তো দুজনের কাজ আছে, মিস্টেক হয়, এখানে এটা 5 নয়, এখানে 8.375, এটা তো দুজনে মিলে করেছে। কে কে করেছে, এখানে অমিত আর চেতন দুজনে মিলে করেছিল। তা দুজনে মিলে করার জন্য এখানে তাহলে এটা কত দাঁড়ালো, এটা এ প্লাস সি দাঁড়াচ্ছে, চেতন। তো এখন এই দুজনে মিলে যদি কাজ করে থাকে, তাহলে প্রথমে তো আমরা কত পেয়েছিলাম, এখানে 5 ইউনিট কাজ করেছে, তার জন্য তাহলে এখানে 5 প্লাস আমরা 3.75 লিখতে পারি। এখন তাহলে টোটাল 75 ইউনিট কাজ ছিল, লসাগু করে পেয়েছিলাম 75, তাকে আমরা ভাগ করবো কত 3.75 দিয়ে। এবার কতটুকু কাজ ছিল 100%, এবার 100% যদি করতে যাই তাহলে আমরা প্রথমে পয়েন্ট তুলে দিই আগে, তাই না? যদি এখন কাটাকাটি করি তাহলে কত পাবো আমরা, দেখো যদি আমরা এটাকে কাটাকাটি করতে যাই তাহলে কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো হচ্ছে কত 20, 20। বোঝা গেল? ভালো করে তোমরা এটাকে ক্যালকুলেশন করে দেখবে। নেক্সট, পরের প্রশ্ন। দেখো, এ একটি কাজ, এ নির্দিষ্ট কাজ বি এবং সি একসাথে যত সময় করতে পারে তত সময় করতে পারে। মানে এখানে বলতে চাইছে যে এ সমান সমান বি প্লাস সি। এখন যদি এ এবং বি একসাথে 10 দিনে কাজটি করতে পারে, কতদিনে করতে পারে 10 দিনে যদি কাজটি করতে পারে, সি একা 40 দিনে করতে পারে, তাহলে এ একা কত দিনে কাজটি করতে পারবে, এ কত দিনে করতে পারবে। তাহলে প্রথমের যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটাই হচ্ছে এ সমান সমান হচ্ছে বি প্লাস সি, এটাই। তাহলে যদি এটা হয়ে থাকে এবং তার নিচে আমি এটাকে সি লিখলাম, বি প্লাস সরি এ একটি নির্দিষ্ট কাজ বি প্লাস সি একসাথে যত সময় করতে পারে,
তাহলে এদিকটাতে এ প্লাস বি লিখছি, ভালো করে দেখো, এ প্লাস বি। এটার জন্য কত সময় লেগেছে দেখো, 10 দিন, কারণ এই যে দ্বিতীয় অংশ বলে দিয়েছিল। তাহলে এটা আমরা 10 দিন লিখে নিলাম। সি লিখে নিলাম, সি সমান কত, সি একা 40 দিনে, এই দেখো 40 দিনে লেখা আছে। এবার যদি এদের লসাগু করি তাহলে কত পাবো, নিশ্চয়ই 40 পাবো আমরা। এখন 10-এর জন্য কত সময় লাগবে, 10-এর জন্য দেখো, 10-এর জন্য 10 40, তাহলে কত দিয়ে গুণ করতে হলো, 4 দিয়ে। 40-এর জন্য এখানে 1 দিয়ে, তার মানে সি 1 ইউনিট করছে আর এ বি কত করছে, 4 ইউনিট করছে। এখন আমরা যদি এখানে লিখি এ সমান সমান বি প্লাস সি, তাহলে সি এর মান কত পেয়েছি, আমরা 1 পেয়েছি। তার মানে আমরা এখানে লিখতেই পারি যে এ মাইনাস বি, এ মাইনাস বি সমান সমান আমরা কি লিখতে পারি, 1, তাই তো। আর এ প্লাস বি, এ প্লাস বি সমান সমান কি লিখতে পারি আমরা, এ প্লাস বি 10। তার মানে এখানে আমরা কত লিখবো, 4। এ প্লাস বি কত হবে, 4 লিখবো। তাহলে এর ক্ষেত্রে শুধু যদি আমি এ বের করতে চাই তাহলে এ কত হবে, এ হয়ে যাচ্ছে, দেখো এখানে কত হয়ে যাচ্ছে, দুটোকে যদি আমরা যোগ করি বি বি তো কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে, 5 বাই কত হবে, 2। বোঝা গেল। অর্থাৎ যদি এটাকে আমরা সমাধান করি অপনয়ন পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতে যদি সমাধান করি তাহলে কত হবে, এখানে 5 হয়ে যাবে, আর এখানে এ যেহেতু 2a হতো সেই 2টা এখানে আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে, তাহলে আমাদেরকে বের করতে বলেছে যে কতদিনে কাজটি শেষ করবে এ। তাহলে এ যদি কাজটি শেষ করতে যায় তাহলে আমাদের টোটাল যে কাজ, টোটাল কাজটা এখানে কত আছে, তাহলে টোটাল কাজটাকে আমরা এখানে 40 ধরে নেব। 40 দিনে যেহেতু শেষ করেছে সি, ঠিক আছে। তার নিচে কত হয়ে যাবে, 5/2 ইন্টু, এখানে 5/2 ইন্টু কত দিয়ে, সরি 5/2 ইন্টু 9। তাহলে এখন আমাদের 40 দাঁড়াচ্ছে ইন্টু, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে 2/5, 5 দিয়ে যদি 40-কে কাটি তাহলে আমরা কত পাবো, 5 দিয়ে 40-কে কাটলে 8। তাহলে 8 আর 2 যদি এখন গুণ করি সমান সমান কত হবে, 16। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 16 দিন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, আবার বুঝিয়ে দেবো। নেক্সট প্রশ্নটা বলেছে, এ একটি কাজ, এ একটি কাজ 16 দিনে শেষ করতে পারে। আজ এই কাজের অঙ্ক ভালো আছে, দেখো এ একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, বি একই কাজ 12 দিনে করতে পারে। কত দিনে করতে পারে, 12 দিনে। তাহলে বি 8 দিন কাজ করে কাজটি ছেড়ে যদি চলে যায় তাহলে এ একা কতদিনে কাজটি শেষ করবে। তাহলে এখন কার দায়িত্ব আছে, এর দায়িত্ব আছে। তাহলে এ কতদিন করেছে, 16 দিন করেছে, বি ও 12 দিন করেছে, তাই কি না। হুম, তো 16 দিন করতে পারে, এ একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, ও কমপ্লিট কাজটা 16 দিনে করতে পেরেছে। বি 12 দিনে করতে পারে, বি ও সম্পূর্ণ কাজটা 12 দিনে করতে পারে। বি 8 দিন করেছে, তাহলে 8 দিনে কত অংশ কাজ করবে সে, 8/12 হয়ে যাবে। বি এর হচ্ছে কি 8 দিনের কাজ। এবার কাজটি ছেড়ে চলে গেছে, সে যদি কাজটি ছেড়ে চলে গেছে তাহলে বাকি কাজ কত আছে, তাহলে 1 মাইনাস 8/12, অর্থাৎ আমরা এখান থেকে লিখতেই পারি 4/12 অংশ বাকি আছে, অর্থাৎ 1/3। তাহলে 1/3 অংশ আমাদের কাজ বাকি আছে, তাই না। তাহলে 1/3 অংশ যদি কাজ বাকি থেকে থাকে তাহলে এই কাজটাকে কে করেছে, এই অর্থাৎ এ করেছে। তাহলে এ তো হচ্ছে কি 16, এক অংশ করে কত দিনে, 16 দিনে। তাহলে 1/3 অংশ করবে কত দিনে, অবশ্যই 16 বাই তাহলে 3 হয়ে যাবে। তাহলে তাহলে কত হয়ে যাচ্ছে, 3×5=15, নাকি 3×5=15, 3×5=15, 15 পূর্ণ
1/3 এবার এটাকে যদি আমরা 24 দিয়ে গুণ করি তাহলে 3 8 24, মানে 5 দিন 8 ঘন্টা। 5 দিন 8 ঘন্টা হবে রাইট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। বোঝা গেল? নেক্সট, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে 48 সেমি স্কোয়ার, মানে ক্ষেত্রফল যেহেতু বলেছে 48 সেমি স্কোয়ার মানে বর্গ সেমি বেশি যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গের বাহুর চেয়ে 4 সেমি বেশি হয়। মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে 4 সেমি যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ বর্গের বাহুর চেয়ে 2 সেমি কম হয় এবং কমিয়ে দেওয়া হয়, তাহলে বর্গ এবং আয়তক্ষেত্রের উভয় পরিসীমা নির্ণয় করো। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের দুজনের পরিসীমা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে যদি আমরা ছবির মাধ্যমে চিন্তা করি তাহলে দেখো, প্রথমে তো একটা আয়তক্ষেত্র যদি আঁকার চেষ্টা করি এরকম হবে, আর বর্গক্ষেত্র মানে 4টা বাহু যা সমান আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে কি বলে দিয়েছে যে 4 সেমি বাড়িয়ে দেওয়া হলো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি করা হলো, 4 করে বাড়িয়ে দেওয়া হলো। আগে যদি এ থাকতো, আগে এ থাকলে a+4 হয়ে গেল, তাই কিনা? আর এখানে কি করা হবে, 2 সেমি প্রস্থটাকে কমিয়ে দেওয়া হলো, মানে a-2 করা হলো, a-2। আর এটার ক্ষেত্রে কি ছিল, এই ছিল। তাই এখন যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ক্ষেত্রফলের যে ফর্মুলাটা, তাহলে কি হয়ে যাচ্ছে, a+2 ইন্টু ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাহলে a-2। অন্যদিকে এখান থেকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে মূল যে বর্গক্ষেত্র ছিল তার ক্ষেত্রফলটা বিয়োগ করবো, তাহলে কত হবে, 48। এটাই তো শর্ত। এখন যদি শর্ত এটা হয়ে থাকে তাহলে আমরা যদি গুণ করে দিই এখন, তাহলে কি হবে, a স্কোয়ার, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 4 হবে, আমি 2 করে দিয়েছি, এটা 4, কারণ 4 সেমি করে বাড়িয়েছে। তাহলে a স্কোয়ার -2a প্লাস 4a মাইনাস 8 মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 48। এই a স্কোয়ার আর a স্কোয়ার যদি কেটে দেই তাহলে আমাদের এখানে 4a থেকে 2a বাদ দিলে কি হবে, 2a মাইনাস 8 ইকুয়াল টু 48। 2a ইকুয়াল টু 48 মাইনাস প্লাস 8 ইকুয়াল টু a সমান কত হবে, তাহলে 8 16 6 বা 56/2, তাহলে কত হয়ে যাচ্ছে, 28। কত হচ্ছে, 28। এর মান পেয়ে গেলাম আমরা 28। এর মান পেয়ে গেছি কত, 28। তাহলে এ পেয়ে গেলাম 28, তাহলে এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কত দাঁড়াচ্ছে, সূত্রটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে ভালো করে দেখ, তাহলে আমরা 2 পেলাম তো। এবার এইটা তাহলে এই যে এই দৈর্ঘ্যটা এটা কত হয়ে যাবে, তাহলে 28 প্লাস 4, তাহলে কত হয়ে গেল, 32। আর প্রস্থের ক্ষেত্রে কত হবে, 28 মাইনাস 2 সমান 26। তাহলে এইখানে কত হয়ে গেল, তাহলে 32 প্লাস 26। এখন এটাকে যদি করি তাহলে কত হবে, 6 2 8, 3 2 5, 2 গুণ, তাহলে 8 2 16, 5 2 10, 1 11, সরি 116। আর ওটার ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, a ইন্টু 4, তার মানে কত হচ্ছে, এর মান কত, 28 পেয়েছি, 28 ইন্টু 4, 4 32 2, 4 2 8, 8 3 11, 11 112 আর 116। তাহলে কত নম্বর হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর।
দেখো পরের প্রশ্ন, একটি চতুর্ভুজের একটি কোণ 48 ডিগ্রি, সরি 84 ডিগ্রি, কত ডিগ্রি? 84 ডিগ্রি চতুর্ভুজ। আমরা যদি চতুর্ভুজ কল্পনা করে নিই, একটা কোণ কত? 84 ডিগ্রি, এবং বাকি কোণগুলির অনুপাত দিয়েছে কত? 4:3:8 হয়। তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম কোণগুলির মধ্যে পার্থক্য কত? এখানে ক্ষুদ্রতম যদি অনুপাত হিসেবে দেখতে চাই, তাহলে ক্ষুদ্রতম হচ্ছে কি আমাদের 3 তো পেয়ে গেছে, তো বৃহত্তম কোণ কত হতে পারে সেটা কিন্তু আমাদের জানা নেই, তাই না? বৃহত্তম কোণটি কত হবে সেটা আমাদের জানা নেই, কারণ ক্ষুদ্রতম অনুপাত হিসেবে আমরা দেখতেই পাচ্ছি এখানে 4:3:5, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 3, তাই না? তাহলে কি করবে? তাহলে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে এটা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সেখান থেকে আগে 84 ডিগ্রি মাইনাস করে দাও, 84 ডিগ্রি মাইনাস করো, তাহলে কত হবে? দেখো 10 থেকে 4 বাদ দিলে কত হয়? 10 থেকে 4 বাদ দিলে 6, 8 আর 9, 16 থেকে 9 বাদ দিলে কত হবে? 7, 3 থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ 276। এবার এই 276টাকে আমাকে কি করতে হবে? আগে হচ্ছে কি এদের হচ্ছে যোগ করে দাও, এই অনুপাতগুলোকে যোগ করো, অনুপাতের সমষ্টি করো, তাহলে কত হচ্ছে? 4 3 7, 7 5 12, তাই না? তাহলে এখন আমরা যেভাবে করছি সেভাবে দেখো, 276 বাই আমাদের কি করব আমরা? 12, এই যে সমষ্টিটা, এই সমষ্টিটাকে এখানে বসিয়ে দেবো। এটা কার মান বেরোবে? যদি আমি এদের সাথে হচ্ছে কি কোনো একটা ধ্রুবক সংখ্যা ধরে নেই, তাহলে সেক্ষেত্রে আমি যদি এক্স ধরতাম, তাহলে এক্স ইকুয়াল টু আমরা এটা পেয়ে যাবো, অর্থাৎ একটা কোণ 4x 3x 5x যদি ধরে নিতাম, তাহলে এক্স। এবার 12 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে আমরা কাটাকাটি করলে কত পাবো? 23 পাবো। কত পাবো? 23 পেয়ে যাচ্ছে। এখন এক্স এর মান যদি 23 হয়ে থাকে, এক্স ইকুয়াল টু 23 হয়ে থাকে, তাহলে যখন আমরা প্রথম কোণ বের করব, সেটা 23 দিয়ে গুণ করে দেবো, দ্বিতীয় কোণের ক্ষেত্রেও তাই, তৃতীয় কোণের ক্ষেত্রেও তাই। বোঝা গেছে? এখন তাহলে বলেছিল এখানে ক্ষুদ্রতম কোণ, তাহলে ক্ষুদ্রতম কোণটা হবে তাহলে তাহলে 3x যদি করি, তাহলে 3 × 23, আর অন্যদিকে বৃহত্তম হচ্ছে কত? 5, তাহলে 5 × 23, তাহলে 3 দিয়ে যদি করি, তাহলে 3 3 9, 3 2 6, আর এটার ক্ষেত্রে 3 5 15, 3 5 15, আর 5 2 10, 11, অর্থাৎ একটা হবে 115 ডিগ্রি আর একটা হচ্ছে 69 ডিগ্রি। এখন তাদের পার্থক্য কত? তাহলে 115 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, এটা 15 থেকে 9 বাদ দিলে 6, 6 একে 7, 11 থেকে 7 বাদ দিলে 4, অর্থাৎ 46 ডিগ্রি। তাহলে এখানে অপশন নাম্বার হচ্ছে সি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা 40 ডিগ্রি, এটা হবে সঠিক উত্তর। দেখো তারপরে প্রশ্ন বলেছে, এ এ 12 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। এ কত দিনে সম্পন্ন করতে পারে? 12 দিনে। বি 15 দিনে, সি 20 দিনে, মানে এক একটা কাজ করতে পারে। তারা নিম্নলিখিত পদ্ধতিতে কাজ করে। প্রথম দিন এ কাজ করে, দ্বিতীয় দিন বি কাজ করে, তৃতীয় দিন সি কাজ করে। এই চক্র একই ক্রমে পুনরাবৃত্তি হয়। কতদিনে কাজটি সম্পন্ন হবে? তার মানে এ করবে, বি করবে, সি করবে, আবার প্রথম থেকে শুরু হবে, এ করবে। তাহলে এরকম ভাবে যদি কাজ করে, তাহলে কতদিনে কাজটি শেষ হবে? তাহলে প্রথম যেটা কাজ সেটা কি করবে? প্রথম কাজ হিসেবে তোমাদের যে এ বি সি পরপর লিখে নাও। এর জন্য হচ্ছে কি 12, বি এর জন্য হচ্ছে 15, আর সি এর জন্য 20। এদের এক কাজ করো, লসাগু করে ফেলো। লসাগু করলে তোমরা অবশ্যই যেটা পাবে সেটা হচ্ছে 60 পাবে। 60 যদি পেয়ে যাও, তাহলে এর জন্য কত সময় লাগবে? 5, বি এর জন্য কত লাগবে? 4, আর সি এর জন্য কত লাগবে? 3। বোঝা গেল?
তাহলে এখন আমরা কি করব? হয়ে গেছে, তিনজনে কাজ করছে এখানে, 5 4 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 9 9 3 12, তাই না? তাহলে এখানে তৃতীয় ব্যক্তি, অর্থাৎ এইখানে 12 হচ্ছে, সরি, তাহলে পরপর যেহেতু করছে 3 দিন করছে, তাহলে 3 ডে ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 দিনে কাজ হচ্ছে 12 অংশ। তাহলে যদি 3-এর পাশে আমরা কত নিচ্ছি? 5 নিয়ে নিই, তাহলে এখানে কত হবে? 12 ইন্টু 5, ঠিক আছে? তাহলে এখন 5 12 কত দাঁড়ালো? 60। তো এটা যদি হয়ে থাকে 60, তাহলে এটার ক্ষেত্রে কত হবে? এটার ক্ষেত্রে 3 পাচ্ছে 15। এখন কথা হচ্ছে আমরা এখানে কেন 5 নিলাম? কারণ দেখ, তোমাদের টোটাল অংশটা কাজ কত আছে? লসাগুটা পেয়েছি আমরা 60। এখন 60 মিলানোর জন্য আমরা এই পাশেও 5 দিয়ে গুণ করবো, এই পাশেও 5 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে এদিকে 15 আর এদিকে কত? 60। তো টোটাল কাজটা হচ্ছে কত? 60। আর এর জন্য হচ্ছে কতটুকু লেগেছে দিন? তাহলে 15 দিন। এইভাবে করে অঙ্কগুলো করতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে লসাগু করা এবং দেখতে হবে কার জন্য কত দিয়ে গুণ করতে হচ্ছে, অর্থাৎ সর্বশেষ অংশগুলো কি কি, এবং তাদের সমষ্টি হচ্ছে কি 3 দিন। এখানে এ করেছে একদিন, বি করেছে একদিন, সি করেছে একদিন, তাহলে 3 দিন হলো না টোটাল কাজ? সেই 3 দিন কাজটাই হচ্ছে টোটাল 12 দিন, 12 অংশ কাজ করেছে, মানে 12 দিনের কাজ করেছে। তাহলে এখন তাহলে এই 12-র সাথে 60, তাহলে কত হয়ে যাচ্ছে? 5। তাহলে একই রকম ভাবে 3-এর সাথেও তাহলে 5 লাগবে, অর্থাৎ 3 5 15। এটাই তোমাদের হচ্ছে একটু সমাধান কৌশল। দ্রুত অঙ্ক করতে গেলে অবশ্যই দেখো, আরো ভালো নিয়মগুলো জানতে পারবে। প্রতিদিনই প্র্যাকটিস করবে, বারবার দেখার চেষ্টা করবে, যদি ভুলে যাও। দেখো, এখানে বলে দিয়েছে একজন ব্যক্তি তার আয়ের 35% মিউচুয়াল ফান্ডে জমা করে। কত? মিউচুয়াল ফান্ডে জমা করে কত? 35%। 25% ফিক্সড ডিপোজিট করে, বাকি রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করে। 2 বছর পর মিউচুয়াল ফান্ড 20% বৃদ্ধি পায়, ঠিক ডিপোজিট 10% এবং রেকারিং ডিপোজিট 15% বৃদ্ধি পায়। সব জায়গাতে বেড়ে গেছে। যদি তার মোট আয় 1,60,000 টাকা হয়, তাহলে 2 বছর পরে তাদের সম্পূর্ণ বিনিয়োগ পোর্টফোলিওতে মোট কত শতাংশ রিটার্ন পাবে? টোটাল 2 বছর পর তাহলে সে কত টাকা ফেরত পাবে? না, কত টাকা না, কত শতাংশ, সরি, কত শতাংশ ফেরত পাবে? খুবই ইজি। দেখো, প্রথমে 3টে জায়গাতে টাকা রেখেছে। প্রথমেরটা হচ্ছে কি মিউচুয়াল ফান্ড, তারপরেরটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, তারপরেরটা হচ্ছে রেকারিং। 3 জায়গাতে টাকা রেখেছে। এক জায়গাতে কত দিচ্ছে? 35% দিচ্ছে। দ্বিতীয় জায়গাতে কত দিচ্ছে? 25% দিচ্ছে। আরেকটা জায়গাতে কত দিচ্ছে? দেখো, রিটার্ন। রিটার্ন কত দিচ্ছে? 3টাকে যোগ করে দাও, 20 10 15। এখানে তুমি কত লিখো? 40। 20 10 30 25 25 60। তাহলে একটা কাজ করে দাও এখন। তাহলে তোমাদের এখন কত হয়ে গেল? তাহলে এখানে 35 25 আর 40 রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করেছে এখানে। মানে কি করে পেলাম বলতো 40টা? কারণ দেখো 35 আর 25 এটাকে আমরা যোগ, 35 আর 25 যোগ করলে কত হচ্ছে? 60। আর টোটাল 100%, তাহলে তার জন্য আমাদের এই রেকারিং এ কত চলে যাবে? 40%। তাহলে তাই এখানে 40। এবার প্রত্যেকটাই একটা করে শূন্য অ্যাড করে দাও। যদি শূন্য অ্যাড করো তাহলে কি পাবে? এটা হয়ে গেল 350 হয়ে গেল, এটা 250 হয়ে গেল, এটা 400 হয়ে গেল। তাহলে এটার জন্য
আমাকে কি করতে হলো এখানে, এর 20% মানে কত হয়ে গেল, 20% হয়ে যাবে 420। এটার কত পার্সেন্ট, এটার এই যে 20%, তাহলে এটার কত পার্সেন্ট, 10%, তাহলে 10% মানে কত হয়ে যাবে 275, 275। আর এটার জন্য কত পার্সেন্ট, 15%, তাহলে এটার জন্য কত পার্সেন্ট, 15, তাহলে 15%-এর জন্য এখানে কত হয়ে যাবে 460, কত হবে 460। ভালো করে দেখো, তাহলে প্রথম কাজ আমরা কি করলাম, আমরা মিউচুয়াল ফান্ডের যা ছিল সেই হিসেবে লিখলাম, 8টা কোথায় পেলাম বোঝা গেল, এই দুটোকে যোগ করেছি এবং যোগ করে 100 থেকে মাইনাস করে আমরা এটা পেয়েছি। এখন যদি আমরা এই অঙ্কগুলোকে যোগ করি সমষ্টি, তার সমষ্টি করলে কত পাবো ভালো করে দেখো, 5, 13, 14, 15, 15, 5, 4, 4, 8, 9, 10, 11, 1155 টাকা। এখন এই জায়গাটাতে খেয়াল করো যে আমরা টোটাল কত পেয়েছি, তাহলে টোটাল টাকাটা আমরা পেয়ে গেছি কত, 1155। এখন তোমরা বলতেই পারো যে তাহলে এই টাকাটা এখন কি করবো, এখন এই যে এই অঙ্কটাতে এই অংশের মধ্যে খেয়াল করে দেখো এটাকে, এই যে এই জায়গাটাতে যে আমরা শূন্য শূন্য নিয়েছিলাম, এখানে আমরা কত ছিল দেখো, হিসাব করে দেখো 1000 ছিল। এখন এই দুটোকে মাইনাস করো, তাহলে কত হয়ে যাবে 155। এখন এই 155 যে পেলাম, সেই 155 কত টাকার মধ্যে পেয়েছি, 1000 টাকায়, তাহলে 155 বাই 1000 করে দাও, ইন্টু এখানে 100 করো, শতাংশ চেয়েছে। তাহলে শূন্য শূন্য যদি আমরা কেটে দিই, তাহলে এখন 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 15.5। এটা এইটাই হচ্ছে কি আমাদের মেন চেঞ্জ। তাহলে কোথায় আছে অপশন, অপশন নাম্বার কে হচ্ছে রাইট অ্যান্সার। সময় লাগছে কিন্তু অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। একটি ল্যাপটপ, একটি ল্যাপটপের দাম 25% বাড়ানো হয় এবং তারপর নতুন দামে 20% ছাড় দেওয়া হলে, প্রথমে বাড়ালো কত 25%, ছাড় দিলে কত 20%। যদি চূড়ান্ত মূল্য 48 টাকা হয় তাহলে আসল মূল্য কত ছিল, মানে শেষ পর্যন্ত মূল্য দাঁড়ালো কত 48,000 টাকা, তাহলে আসল মূল্য কত ছিল, অর্থাৎ ধার্য মূল্যটা কত ছিল সেটাই বের করতে বলেছে। খুবই সুন্দর ইম্পর্টেন্স অঙ্ক, অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে। তাহলে প্রথমত দেখো 20% ছাড় দিয়েছে, কত টাকা বিক্রি করেছে, বিক্রয় মূল্য 48,000 টাকা, ভালো করে দেখো 48,000 এখানে লিখে নাও, কিন্তু 20% ছাড় দিয়েছে, আমাদের তাহলে বের করতে হবে ক্রয় মূল্য। তার জন্য আমাদের কি করতে হবে, উপরে 100 আর নিচে 20, বাদ দিয়ে দাও 100 থেকে 80, শূন্য কেটে দাও, 8 দিয়ে 6,000, কত করবো আমরা 6,000 করবো, তাই তো। এবার এর সাথে আবার আমাদের কি রাখতে হবে, দেখো বাড়ানো হয়েছে, বাড়ানো হয়েছে, তার জন্য আমাদের কি করব, উপরে 100 করো আর নিচে 125 করো, ঠিক আছে। এখন যদি আমরা বলি যে এইখান থেকে কেটে দেবো, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো 100 না, তাহলে এখানে 4 করবো আর এখানে 5, 5 দিয়ে এটাই কাটলে 2, তাহলে এখন কত হয়ে যাচ্ছে দেখো 4, 4 দুনে 8, 6টা 48, হ্যাঁ 48,000 তো হচ্ছে, তাহলে এইভাবে তো হচ্ছে না, ভালো করে দেখো 6, 6 দুনে 12, 4 12 48, 0 0, এভাবে হবে না, সরি। না, এটাই হবে, দেখো আবার করছি, তাহলে 48,000 টাকা ইন্টু এখানে 100 বাই
এটা ছাড়ে বিক্রি করেছে, আর ক্রয় মূল্যের জায়গাতে আমাদের 125। আমরা প্রথমে একটা শূন্য কাটবো, কেটে দিলাম। এবার দেখো 8, এখানে 2 লিখি, আর এইখানে করতে গেলে 25, এই 25 দিয়ে এটাকে কাটলে 5 দিয়ে এটাকে কাটবো, তাহলে কত হবে 20। 2 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে কত হবে 10, ব্যাস, তাহলে কত হয়ে গেল 48,000 টাকা। এটাই হয়ে যাচ্ছে আমাদের আসল মূল্য, মানে যে দামটা ছিল সেটাই। তারপরে প্রশ্ন, একটি সংখ্যার একক স্থানে 2 আছে। একক স্থানে আমরা যদি একক দশক লিখি তাহলে একক স্থানে 2, তাহলে এর বর্গ হতে পারে। তাহলে বর্গ হতে পারে কত? তাহলে 2 এর স্কোয়ার করলে সাধারণত আমরা 4 পাই। তো এখন এখানে দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যেই কি আছে, দেখো ভালো করে, যে 4 আছে। তো তো 4 থাকলে হবে না তো। এবার তাহলে কোনটা হচ্ছে বর্গমূল করা যাচ্ছে? দেখো 124 এর বর্গমূল হয় না, 134 এর হয় না, 154 হয় না, কেবলমাত্র অপশন বি এর হচ্ছে বর্গমূল হয়। তাহলে রুট যদি 144 করি তাহলে আমরা পাবো 12, তাহলে এককের অঙ্ক 2। তাহলে এটা হচ্ছে সঠিক আনসার। পরে বলেছে 2025-এর বর্গমূল নির্ণয় করো। 2025-এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এর বর্গমূল যদি আমরা করতে যাই, সাধারণত আমরা 2025 এর বর্গমূল করতে যাব, কিন্তু শেষে যেহেতু 25 আছে, আমরা তো এখানে থেকে বসাতেই পারি যে না, এদের মধ্যে থেকে কেউ একটা হয়ে যাবে 5। তো 5 দিয়ে সবগুলো আছে। তাহলে এখন আমরা কি করব? তো বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখো কি করবে। বর্গমূল নির্ণয় করতে গেলে সবচেয়ে সোজা যে নিয়মটা সেটা হচ্ছে, দেখো 35, যদি আমরা এটার বর্গমূল করতে যাই তাহলে আমরা 25 লিখে দেব। যদি শেষে 5 থাকে, এগুলো একদম সোজা নিয়ম, 5 থাকে তাহলে প্রথমে আগে 5-এর বর্গটাকে লিখে দিলে, এবার 3 বা যাই থাকুক না কেন তার সাথে 1 যোগ করে দেবে, তাহলে কত হবে, বা আগের সংখ্যা নেবে, তাহলে 4, তাহলে 3 4-এ কত হয়ে যাবে 12। এটা হলো, তাহলে হচ্ছে না। তাহলে এবার কত আছে, 45 আছে। 45 মানে তাহলে এখানে 25 লিখবো, আর 4-এর সাথে 1 বেশি মানে 5, তাহলে 5 আর 4 গুণ করলে 20। দেখো এই যে মিলে গেল। তাহলে সঠিক আনসার কোথায় দাঁড়ালো, 45। এখন যদি তোমরা বলো যে না, বড় করে করবে 2025, তাহলে এবার এখানে দাগ টানবে, তারপর এখানে 4 দিয়ে দেবে 16, তাহলে এখানে কত পাবে, 4 2 5 পাবে। এখন এই ডবল না হবে, এবার 5 দিয়ে দিবে, তাহলে 425 হবে। তাহলে দেখো সময়টা প্রচুর লাগছে। তার থেকে সবচেয়ে 5-এর যদি বর্গমূল এরকম থেকে থাকে তাহলে সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে এইভাবে করে করবে। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি পরিধি 44। ভূমির পরিধি, শঙ্কু চেন, শঙ্কু এরকম নিচে বৃত্তাকার অংশ থাকবে শঙ্কু। তার তির্যক উচ্চতা মানে এই যে সাইডটা 14 সেমি। এর বক্স অফিসের ক্ষেত্রফল, অর্থাৎ এর হচ্ছে ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফলটা কোনটা হবে সেটা বের করতে বলেছে। বক্রপৃষ্ঠের, সরি এখানে হচ্ছে বক্রতলের হতো, অপশন বক্রতলের, মিস্টেক, প্রিন্ট মিস্টেক। বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? যদি শঙ্কু হয়ে থাকে তাহলে হচ্ছে 2πr_l, 2πr_l। তাহলে 2π জানা, আর এই আরটা কিন্তু আমাদের জানা নেই, আরটা জানা নেই, আর এটা এল, তাই কিনা? তাহলে কি করে করবে বলতো? এটার ক্ষেত্রে ভালো করে দেখবে, এই যে এখানে যে বৃত্তটা আছে, বৃত্ত নিচের যে তলটা আছে সেটা বৃত্ত। বৃত্তের যদি ব্যাসার্ধকে আমরা আর ধরে থাকি, রেডিয়াস, তাহলে সেক্ষেত্রে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। তাহলে 2πr, এই 2πr মানে কত দেওয়া আছে, 44 দেওয়া আছে। আর সাথে যদি আমরা এল গুণ করে দিই, তাহলে এল, এটার সাথে যদি আমরা এলটাকে গুণ করে দিই তাহলে আমরা এল এর মান কত পাবো, 14। তাহলে এখন এইটুকু গুণ করলে আমরা কত পেয়ে যাব,
আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা গুণ করে নিই। তাহলে গুণটা করে নিচ্ছি 44 14, 4 4 16, 4 4 16 একে 17, 4 4, 6 7 4 11, 1 4 1 5 1 6, কিন্তু অ্যান্সার তো মিলছে না। সরি, মিস্টেক হয়েছে, আমার মিস্টেক হয়েছে। সরি সরি সরি, এগুলো হবে না। আমাদের ফর্মুলা হচ্ছে, সবই ঠিক ছিল, আমাদের ফর্মুলাটা হচ্ছে 2πr ইকুয়াল টু হচ্ছে 44। এখান থেকে আর এর মানটাকে বের করে নিতে হবে 44, কারণ হচ্ছে এটার ফর্মুলা হচ্ছে পাই আর এল, ফর্মুলাটা হচ্ছে পাই আর এল, পাই আর, তো সেক্ষেত্রে আমাদের এখানে ভুল হয়ে গেছে। তাহলে 44 আমরা কত করবো, এই সরি এখানে চিহ্ন দিয়ে দিই, এইগুলো সব ওই পাশে নিয়ে চলে যায়, এখানে 2 × 22 হবে আর পরে 7 হবে। যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা কত পাবো, আর ইকুয়াল টু 7 পাবো। এখন এই পায়ারেল এর যদি জায়গাতে আমি বসাতে চাই তাহলে 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি আমরা, 7 পেয়েছি, এখানে 14 পেয়েছি, 7 দিয়ে যদি আমরা 7কে কেটে দিই, এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো আমরা, 308 পাবো, 308। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন হলো, এবার পরবর্তী প্রশ্ন দেখো, আজ এই ক্লাসের 14 নম্বর প্রশ্ন, সরি। এ বি সি একটি ব্যবসায় অংশীদার এ বি 3:4 অনুপাতে অংশ ভাগ করে নেয় এবং B/C 5:9 অনুপাতে তাদের ভাগ করে নেয়। বছর শেষে প্রাপ্ত মুনাফা যদি 71,000 টাকা হয়ে থাকে, সি এর ভাগ কত? দেখো, তিনজন ব্যবসা করছে, এবার সি এর হচ্ছে কি লভ্যাংশ চেয়েছে এখানে। এক মিনিট, দেখো কারো অ্যান্সার পেলে বলবে, তাড়াতাড়ি উত্তরগুলো করতে হবে যাতে সময় বাঁচানো যায়। তো অনুপাত হিসেবে দেখো, প্রথম কাজ যেটা, সেটা আগে আগে আমাদেরকে অনুপাতটাকে ঠিক করতে হবে। এ ইস টু বি ইস টু সি, তিনজনে কাজ করেছে, তাই তিনটা অনুপাত আমরা লিখে নিলাম। এর জন্য কত, ভালো করে খেয়াল করো, এখানে এ ইস টু বি দিয়েছে 3:4 আর বি ইস টু সি দিয়েছে, তাহলে আমরা যদি করতাম এখানে এ ইস টু বি সমান সমান হচ্ছে 3:4, বি ইস টু সি সমান সমান 5:9, তাহলে গুণের মাধ্যমে যদি আমরা এটাকে করার চেষ্টা করতাম তাহলে এটার জন্য আমরা 15 পেতাম, এটার জন্য 20 পেতাম, এটার জন্য 36 পেতাম, তাই কিনা? তাহলে এখন অনুপাতের যে পদগুলো সমষ্টি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 15, এটা দাঁড়াচ্ছে 20 আর এটা দাঁড়াচ্ছে হচ্ছে 36, তাহলে সমষ্টি দাঁড়াচ্ছে আমাদের কত, সমষ্টিটা দাঁড়াচ্ছে হচ্ছে 71। এখন 71 যদি হয় তাহলে ভালো করে দেখো এখানে কতগুলো করে, এই যে 71 পেয়ে গেছে, তাহলে কত গুণ আছে, এর সাথে আমাদের গুণ আছে কত, 1000 গুণ আছে, তাই তো, টোটাল সমষ্টি। এখন সি এর ভাগ কত, তাহলে সি কত আছে 36, 36 সাথে তাহলে 1000 গুণ করে দেবো আমরা, তাহলে কত হয়ে যাবে 36,000।
এইটাই হচ্ছে আমাদের সমাধান, অপশন নাম্বার সি। বোঝা গেল? ভালো করে দেখো পরের অঙ্ক দেখো। 4 জন ছেলে 6 জন মেয়ে একটি কাজ 3 দিনে সম্পন্ন করতে পারে, যেখানে 3 জন ছেলে 7 জন মেয়ে 10 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। তাহলে 10 জন মেয়ে কতদিনে কাজটি সম্পন্ন করবে? শুধুমাত্র 10 জন মেয়ে। এখানে 4 জন ছেলে ছিল, 6 জন মেয়ে ছিল, এটা 8 দিনে করতে পারতো। 3 জন ছেলে ছিল, 7 জন মেয়ে ছিল, তাহলে 10 দিনে সেটা করতে পারতো। এখন বলেছে 10 জন মেয়ে, শুধুমাত্র 10 জন মেয়েই কাজ করবে এখানে, তাহলে কি করবে? আগে 4 জন ছেলে বয়, আর এখানে গার্ল নিয়ে নিলাম, 4, 6। তাহলে প্রথমে সেটা কি করব আমরা? 8 দিনে শেষ করেছে, তাই তো? তাহলে এই টোটাল কাজটা কত দিনে করেছে? 8 দিনে। একই রকম ভাবে এইখানে কাজ করেছে, দেখো, সরি, এখানে তাহলে কত? 8 হচ্ছে, আর এইখানে হচ্ছে 3 জন ছেলে 7 জন মেয়ে, তাহলে 3, 7 ইন্টু কত হয়ে যাচ্ছে তাহলে? এটা হচ্ছে 10। এটা মাঝখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে সমাধান করার একটা জায়গা। তাহলে শুধুমাত্র মেয়েরা কতটুকু কাজ করবে আমাদের ভ্যালুটাকে বের করতে বলেছে। তাহলে এখানে আমরা যদি বি দিয়ে রাখি, এটাকে যদি আমরা জি দিয়ে রাখি, এটাকে যদি পি দিই আর এটাকে যদি জি দিই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এটা 4 দিয়ে যদি আমরা করি, তাহলে হচ্ছে দুদিক থেকে কাটাকাটি করে দেবো, করে দিই। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 5, আর এখানে কত হবে? 4। এবার 4 4 16 বি প্লাস 4 6 24, 24 জি সমান সমান, এদিকে 5 দিয়ে করলে 15, সরি, 15 বি প্লাস 35। বয়গুলোকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে 16 বি মাইনাস, এখানে জি লেখা হয়নি, 15 বি। গার্লগুলোকে একদিকে নেই, 35 বি এই জি মাইনাস 24 জি। এখন তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 1 বি, মানে বি হয়ে যাচ্ছে একা, আর এখানে কত হয়ে যাচ্ছে? 11 জি, 11 জি। তাহলে দেখো, ভালো করে খেয়াল করো, একটা ছেলে 11টা মেয়ের সমান হচ্ছে কি কাজ করছে। তাহলে আমরা যদি অনুপাতে করি এখন, তাহলে বয় ইন্টু গার্ল, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 11:1। ভালো করে খেয়াল করো, তাই তো? তাহলে আমরা ছেলে মেয়ের অনুপাতটা, সরি আবার ভুল লিখেছি, এখানে গার্ল হবে, ছেলে এবং মেয়ের অনুপাতটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন কি করব? এখন দেখো, এই যে এই জায়গাটাতে খেয়াল করো, তাহলে এটার জন্য কত হবে? এখন অনুপাত হিসেবে, আমাদের অনুপাত হিসেবে বয় আর এখানে গার্ল, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কত পাচ্ছি? 4 দিয়ে যদি গুণ করি, 4 ইন্টু 11, প্রথম লাইনে ছিল, দেখো ভালো করে খেয়াল করো, 4 ইন্টু 11, আর এখানে 6 ইন্টু, তাহলে কত? 11, 1, তাহলে এখানে 44 যোগ 1, এই সরি 6, তাহলে কত হয়ে যাচ্ছে? 50। এবার টোটাল হয়ে যাচ্ছে 50। এই কাজটা কতদিনে করেছে? এই কাজটাকে কমপ্লিট করেছে 8, ওই যে 8 দিনে সম্পন্ন করে লেখা আছে। আর এটাকে তাহলে আমাদেরকে এখন কত দিয়ে ভাগ করতে হবে? বলছে 10 জন মেয়ে দিয়ে ভাগ করতে হবে।
আমি এখানে 10 লিখে দিলাম, 0 0 কেটে দিই, দেখো 5 8 40। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। বোঝা গেল? 15 নম্বর প্রশ্নটা, একটি যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সরি, একটি যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে একটি সরলরেখা হবে, সরলরেখা, এটিকে কি বলা হয়? যদি একটি সরলরেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, যদি কেন্দ্র এই বরাবর যায়, এটা এখানে সরলরেখা মিস্টেক হয়েছে, বা একটি জ্যাও বলতে পারি, এখানে সরলরেখা বা জ্যা যদি হয়, তাহলে কেন্দ্র দিয়ে যদি যায়, তাহলে সেটাকে আমরা কি বলে থাকবো? বৃত্তের ব্যাস। কি বলবো? বৃত্তের ব্যাস। অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দেখো, একটি বাস 6 ঘন্টায় 180 কিমি দূরত্ব অতিক্রম করে। একটি গাড়ির গতি ব্যাসের গতির চেয়ে 20% বেশি। একটি গাড়ির গতি বাসের গতির চেয়ে 20% বেশি এক্সট্রা। তাহলে একই ব্যাসের গতি, সরি, একই বাইকের গতি গাড়ির চেয়ে 25% বেশি। বাস দ্বারা অতিক্রান্ত দূরত্ব 50% বেশি দূরত্ব অতিক্রম করতে বাইক এবং গাড়ির দ্বারা নেওয়া সময়ের পার্থক্য নির্ণয় করে। তাহলে একটি বাস যাচ্ছে 6 ঘন্টায় 180 কিমি, গাড়ির গতি বাসের গতির থেকে, বাসে এখানে বাস যাচ্ছে আর এখানে কি হচ্ছে গাড়ি, যে কোনো গাড়ি হতে পারে, 20% বেশিতে যাচ্ছে, আর বাইক কি করছে? আরো 25% বেশি স্পিডে যাচ্ছে। বাস দ্বারা অতিক্রান্ত দূরত্ব 50% বেশি দূরত্ব অতিক্রম করছে। কত পার্সেন্ট? 50%। 50% মানে কত হবে? এই যে 180 আছে, এর 50% আমাকে বের করতে হবে। বেশি দূরত্ব অতিক্রম করে বাইক এবং গাড়ি দ্বারা নেওয়া সময়ের পার্থক্য। বাইক আর গাড়ি টোটাল যে সময়টা অতিক্রম করেছে, সেই সময়ের পার্থক্যটা কত হবে সেটাকেই বের করতে বলেছে। কোন রকম হেডেক নেবে না। প্রথম দেখো, প্রথম গাড়িকে আমরা কার লিখছি, CAR, কার, আর বাইককে BYCK আমরা লিখে নিলাম, কার বাইক। এবার এখানে বলে দিয়েছে, ভালো করে দেখো, 6 ঘন্টা, কি বলেছে? 6 ঘন্টা। 6 ঘন্টা মানে 6 ঘন্টায় যাচ্ছে কত? 180। তাহলে কত ঘন্টায় যাচ্ছে? 30। ঘন্টায় যাচ্ছে কতখানি? 30 কিমি। তাহলে বাসের গতিবেগ বা গাড়ির গতিবেগটা কত হয়ে যাচ্ছে? 30 কিমি পার ঘন্টা। তাহলে এখন বলে দিয়েছে যে 30 এখানে নিলাম ইন্টু 30 কিমি, আর এইখানে বলে দিয়েছে, হ্যাঁ, 30 কিমি পার ঘন্টা বেগে হচ্ছে কি বেশি দূরত্বে যাচ্ছে। আর এইখানে আরেকটা জিনিস আমাদেরকে বের করে নিতে হবে, 50% হচ্ছে কি বেশি দূরত্ব যাচ্ছে কত? এই 180। তাহলে 180 ইন্টু আমাকে করতে হবে 50%, মানে এটা 100 শূন্য শূন্য কেটে গেলে 5 18 90। তাহলে এ যাচ্ছে কত? 180। তাহলে 180 প্লাস 90, তাহলে কত যাচ্ছে? 270। কত হয়ে যাচ্ছে? 270। এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে 120 লিখো। কেন 120? কারণ 20% বাড়িয়েছে, তার জন্য 120। বা এখানে 100 লিখো, শূন্য শূন্য করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 36। আর এই বাইকের ক্ষেত্রে তোমার কত পড়বে? বাইকের ক্ষেত্রে তোমাকে এখানেও গতিবেগ কত ছিল? 30%। এর থেকে 25% বেশি, তাহলে কত হয়ে যাবে? 125। আর নিচে 100 করো, শূন্য শূন্য, সরি, একটা শূন্য কাটবে, দুটো শূন্য কাটবে না, একটা শূন্য 10। এখান থেকে উপরে একটা শূন্য আর নিচে একটা শূন্য কাটবে, হ্যাঁ,
তো এখান থেকে যদি আমরা কেটে দিই, আরেকটা জিনিস কাটবো, 5 দিয়ে কাটছি আমরা, দেখি কাটাকাটি যাবে না। কাটাকাটি যাচ্ছে না। 25%, 125। আমরা এখানে 5 দিয়ে যদি কাটি তাহলে কত হয়ে যাচ্ছে? 5। আর এটাকে যদি 4 4 দিয়ে, তো এটাকে যাচ্ছে না। ও সরি, মিস্টেক হয়েছে। মিস্টেক মিস্টেক মিস্টেক। ঠিক আছে, দেখো, এখানে 36। এই যে এই দূরত্ব থেকে বলে দিয়েছে গাড়ির চেয়ে 25% বেশি, তাহলে ওখানে 30 হবে না। এখানে 36 ইন্টু আমাদের দাঁড়াবে 125 বাই হচ্ছে 100। 25 এখানে 5 দিয়ে কাটবো, আর সরি 25 দিয়ে কাটবো, আর এটাকে কত দিয়ে কাটবো? 4। 4 নং 36, তাহলে 5 নং 45। এখন তাহলে আমাদেরকে বের করতে বলেছে 270 কিলোমিটার যাওয়ার জন্য এর জন্য কত সময় লাগছে। তাহলে এর জন্য আমাদের সময় লাগবে হচ্ছে কি, 270 ভাগ হয়ে যাবে আমাদের 36, আর এটার ক্ষেত্রেও আমাদের 270 ভাগ হয়ে যাচ্ছে 45। এখন তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে 7 ঘন্টা, 7.5 ঘন্টা, আর এটার জন্য কত লাগবে আমাদের? 6 ঘন্টা। কত লাগবে? 6 ঘন্টা। এখন দুটোর মধ্যে যদি আমাদের এখন পার্থক্য বের করি, তাহলে পার্থক্যটা কত দাঁড়াবে? পার্থক্য দাঁড়াবে সমান সমান 1.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে কত হবে? 1.5 ঘন্টা মানে 60 প্লাস 30 সমান 90 ঘন্টা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 90 মিনিট। সরি, ঘন্টা নয়, 90 মিনিট হবে। সরি, 12 মিস্টেক বলছি। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলেছে যদি √7 প্লাস √5 এবং মিস্টেক এবং বি সমান √5, সরি √7 মাইনাস √5 হয়, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এর মান কত হবে? তাহলে দেখো, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দেয়, তাহলে ফর্মুলা হিসেবে আমরা কি করতে পারি? ফর্মুলা হিসেবে এ প্লাস বি লিখতে পারি, এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এ প্লাস বি যদি আমাদের জানা থাকে, বা আমরা এখানে যদি বসিয়ে নিই, এখান থেকে দেখো √7 প্লাস √5 প্লাস √7 মাইনাস √5, আর এখানে -2। আবার এখানে যদি করে থাকি দুটোকে, √7 প্লাস √5 আবার সাথে √7 মাইনাস √5 যদি আমরা করি, তাহলে এখান থেকে, ও সরি এখানে স্কোয়ারটা মিস্টেক হয়েছে, হ্যাঁ। এবার √5 যদি আমরা কেটে দিই, তাহলে 2√7 পাচ্ছি, তার আমরা স্কোয়ার করব, -2 ইন্টু এখানে √7 এর স্কোয়ার করব, -√5 তার স্কোয়ার করব। তাহলে দেখো এখানে 4 ইন্টু 7 দাঁড়াবে, -2 ইন্টু আমাদের কত দাঁড়াবে? 7 মাইনাস 5। তো 28 মাইনাস 2 ইন্টু 2 সমান সমান কত হবে? 28 মাইনাস 24 ইকুয়াল টু 4। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? সরি 24। তাহলে সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, এবার এটাকে যদি শর্টে করতে যাও, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে? শর্টে করতে গেলে প্রথমে এই ফর্মুলাটা তোমাদের জানতেই হবে। শর্টে গেলে ফর্মুলাটা তোমাকে জানতেই হবে। তো জানার পর তোমরা কি করবে? প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে 5 আর 5 মাইনাস করে দেবে। তাহলে দেখো, এটার ক্ষেত্রে আরো যদি শর্টে করতে চাও, তাহলে কত থাকবে? 2√7 তার স্কোয়ার করবে, আর এই এবির জন্য এখানে কিচ্ছু -2 ইন্টু এই যে শুধু সংখ্যা দুটোর হচ্ছে কি বিয়োগফল, তাহলে 5 থেকে, সরি 7 থেকে 5 বাদ দিলে কত হবে? 2। তাহলে এখানে হয়ে যাবে 28 মাইনাস এখানে 4 সমান সমান 24। এটাকেও তোমরা করতে পারো। নেক্সট দেখো, পরের প্রশ্ন, একটি সাইকেল 10% ক্ষতিতে 1800 টাকায় বিক্রি করা হলো। 2% লাভ করতে হলে এটিকে কত দামে বিক্রি করতে হতো? কত দামে
বিক্রি করতে হবে। তাহলে 2000 টাকা, 2100 টাকা, না 2250, নাকি 2400 টাকা? তাহলে সেক্ষেত্রে কত দামে বিক্রি করবো তাহলে? তাহলে দেখো, বলে দিয়েছে 1800 টাকা, 10% ক্ষতিতে, মানে বিক্রি করেছে 1800 টাকায়। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে এখানে লিখতে হবে 1800 টাকা। 1800 বাই আমাকে কত নিয়ে আসতে হবে? 10% ক্ষতি মানে 90 টাকা, ইন্টু কত পার্সেন্ট লাভ করতে চাইছে? 12%, মানে কত? 120, 120। আমরা যদি শূন্য কেটে দিই, 9 দিয়ে যদি এটাকে করি আমরা 200, তাহলে 12 দুগুণে কত হয়ে গেল? 2400 টাকা। কত হয়ে গেল? 2400 টাকা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রাইট অ্যান্সার। তারপরে লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে। দেখো, যদি চেয়ার এবং টেবিলের অনুপাত 3:2 হয় এবং 30টি চেয়ার থাকে, তাহলে কতগুলো টেবিল আছে? চেয়ার এবং টেবিলের অনুপাত কত দিয়েছে? 3:2, এবং সেখানে চেয়ারের সংখ্যা বলে দিয়েছে কটা? 30টি। তাহলে কতগুলো টেবিল আছে? কতগুলো টেবিল আছে? আমরা এটাকে অনুপাত হিসেবেও করতে পারি শর্ট ট্রিক্স এর মাধ্যমে। দেখো, চেষ্টা করো, চেষ্টা করো। তো দেখো, এটাকে যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে চেয়ার বাই টেবিল করতে হবে, আর এখানে চেয়ার, তার মানে চেয়ার চেয়ার বাই হচ্ছে টেবিল, টেবিল সমান সমান কত? তাহলে চেয়ার বাই টেবিল, আর এখানে কত দিয়েছে? চেয়ার, এতগুলো চেয়ার, অর্থাৎ যদি চেয়ারের সংখ্যাটা আমাদের জানা থাকে তাহলে এখানে দেখো 3/2 লিখলাম আমরা, আর চেয়ারের জায়গাতে এবার আমরা কত লিখবো? এখানে 30। তাহলে টেবিল কতগুলো? টেবিল, তো তার আগে দেখো 3 দিয়ে এটাকে হচ্ছে কাটা যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 10। এবার 10 দুগুণে কত হয়ে যাবে? 20। তাহলে রাইট অ্যান্সার কত হয়ে গেল? 20। এই ছিল তোমাদের 20টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, জানাবে তোমরা। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।